স্টোরির হেডলাইন দেখে নিশ্চয়ই অনেকে চমকে যাবেন। ও সিবিআই আর কত লোক হাসাবে। সিবিআই, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, একটা এমন সময় ছিল যখন সিবিআই এর নাম শুনলে চোর দুর্নীতিবাজ প্রতারকদের পা কাঁপত। এখনো এই ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা গ্রেপ্তার হয়ে তিহার জেলে চলে যান সিবিআই এবং ইডির দাপটে। আপনারা দেখেছেন অরবিন্দ কেজরিওয়ালকে জেলে যেতে, আপনারা দেখেছেন হেমন্ত সোরেনকে জেলে যেতে, আরো অনেক ঘটনা আপনারা গত এক বছরের মধ্যে দেখেছেন। বড় বড় নেত্রীরা জেলে চলে গেছে সিবিআই এবং ইডির হস্তক্ষেপে। সেই সিবিআই কেমন যেন একটা নেতানো টাইপের হয়ে যায়, নিয়ে যায় পশ্চিমবঙ্গে ঢুকলেই। একটা কেসেরও তদন্তও হয় না, না শুরু হয় বিচার, না দেওয়া হয় চার্জশিট। বছর 3, 4, 5, 6, 7 পর চার্জশিট যদি বা দেওয়া হয়, বিচারে শুরু হয় ঢিলেমি। আরজিকর কাণ্ড আপনারা সবাই জানেন। আমাদের ডাক্তার বোনকে নির্যাতন করে, ধর্ষণ করে মেরে দেওয়া হয়েছিল। আপনাদের প্রত্যেককে বিশ্বাস করেছিলেন যে এই ঘটনায় কোনোদিন একটা লোকের জড়িত থাকতে পারে না, অনেক লোক থাকবে। কিন্তু কলকাতা পুলিশ যেটা শুরু করেছিল, সেই একেবারে শুধু সিভিক সঞ্জয়কে ফাঁসিয়ে সিবিআই শুধু সেটাই করলো। আরজিকর কাণ্ডে প্রথম 5-6 দিনের দায়িত্বে ছিল কলকাতা পুলিশ, যা ঘেঁটে দেবার ঘেঁটে দিয়েছে। আপনারা সবাই জানেন ডাক্তার বোনটির, আরজিকরের এই ধর্ষিতা নির্যাতিতা ডাক্তার মেয়েটির মৃতদেহ পুড়িয়ে দেওয়ার ব্যাপারে কে উদ্যোগ নিয়েছিল এবং সেটা ঢাক বাজিয়ে তিনি প্রেস কনফারেন্স করে জানিয়েছিলেন, আমি দায়িত্ব নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব মৃতদেহ পুড়িয়ে দিয়েছি। এটা কে বলেছিলেন আপনারা সবাই জানেন। তবু কলকাতা পুলিশ যেমন করতে পারেনি, সিবিআইও এখনো কোন রকম কোনো তদন্ত করে বিচার আমাদেরকে দিতে পারেনি। কলকাতা পুলিশ নাকি ঘটনাস্থলের স্পট ঘেঁটে দিয়েছিল। তাহলে তুমি কিসের সিবিআই? 5 দিন যদি স্পট ঘেঁটে দেয়, তাহলে তুমি কিসের সিবিআই? এখন এত পরীক্ষা নিরীক্ষা হয়ে গেছে, সবকিছু যদি উদ্ধার করতে না পারো, তুমি কিসের সিবিআই? সিবিআই আপনারা জানেন এই আরজিকর কাণ্ডে শুধুমাত্র এই ডাক্তার মেয়েটির ধর্ষণের তদন্তই করছে না, ধর্ষণ খুনের তদন্তই করছে না, তারা দুর্নীতি তদন্তও করছে। হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চেই এই ধর্ষণ কাণ্ডের তদন্তের পাশাপাশি আরজিকরের যে বিশাল দুর্নীতি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক সন্দীপ ঘোষের হাত ধরে, সেই নিয়েও সিবিআই তদন্ত করছে। এবং আপনারা জানেন এই কাণ্ডে মোট সন্দীপ ঘোষ, এই আশিস পান্ডে সহ 5 জনকে গ্রেপ্তার করে 125 পাতার চার্জশিট দেওয়া হয়েছে। চার্জশিট নিয়েও কয়েক মাস ধরে টালবাহানা চলেছে। যেহেতু এরা সরকারি লোক সন্দীপ ঘোষ, তাই এদের বিরুদ্ধে মামলা করার জন্য সরকারি অনুমতি দরকার। সিবিআই চার্জশিট পেশ করবে, মামলা শুরু করবে এবং তার জন্য আদালতে যে চার্জশিট পেশ করা হবে, যেহেতু সরকারি হাসপাতালের চিকিৎসক ঘোষ এবং পান্ডে, তার জন্য পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদন দরকার, যেটা পশ্চিমবঙ্গ সরকার কয়েক মাস দেয়নি। সিবিআইও চুপ করে বসেছিল, চায়নি। অনেক টালবাহানার পর আজকে এই মামলার বিচার পর্ব শুরু হলো। 14 জুলাই আলিপুরে সিবিআই এর বিশেষ আদালতে আরজিকর দুর্নীতি মামলার চার্জ গঠন হয়। তাতে নাম ছিল সন্দীপ ঘোষ সহ 5 জন, সন্দীপ ঘোষ, আশিস পান্ডে সহ 5 জনের নাম আছে। আজকে 22 জুলাই থেকে বিচার প্রক্রিয়া শুরু হলো। আমরা আশা করেছিলাম আরজিকরের দুর্নীতিকাণ্ডে সিবিআই তদন্ত করে এমন বিচার আমাদেরকে দেবে, যাতে কোনো হাসপাতালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে যাতে এই রকমের চুরি দুর্নীতি আর না হয়। প্রথম দিনের বিচার প্রক্রিয়া যা দেখলাম, সিবিআই অফিসার এবং আইনজীবীদের যা হাল দেখলাম, তাতে আরজিকরে এই ধর্ষণ হত্যাকাণ্ডের পাশাপাশি আরজিকরের দুর্নীতিকাণ্ডের আদৌ কোনো বিচার হবে কিনা, আদৌ দোষীরা শাস্তি পাবে কিনা, আমি অন্তত সন্দেহ প্রকাশ করছি। প্রথম দিন বিচারপতি সাক্ষ্য গ্রহণ শুরু করলেন এবং সাক্ষ্য গ্রহণের শুরুতে যিনি প্রথম অভিযোগকারী সেই দেবল ঘোষ ছিলেন। তখন আদালতের বিচারপতিরা বললেন আসল অভিযোগপত্র কোথায়, সিবিআই কে জানতে চাইলেন। সিবিআই এর তদন্তকারী অফিসার এবং আইনজীবী দুজনাই বললেন টালা থানায় যে অভিযোগপত্র জমা দিয়েছিলেন অভিযোগকারী দেবল ঘোষ, তা তাদের কাছে নেই। আদালতে মামলা চলছে, বিচার প্রক্রিয়া শুরু হলো, শুনানি শুরু হলো, পুলিশের কাছে অরিজিনাল অভিযোগ, পুলিশের কাছে নয়, সিবিআই এর কাছে অরিজিনাল অভিযোগপত্রই নেই। এটাকে বিচারপতিরা বলেননি, কিন্তু আমার মনে হয়েছে বালখিল্যতা ছাড়া আর কিছুই নয়। জেনারেলি আমাদের রাজ্য পুলিশের একেবারে নতুন আসা অফিসাররা এই ভুলগুলো করে থাকেন তোলামূলের চাপে।
এখন সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের অফিসার আইনজীবীরা এই ভুলটা কেন করলেন, কেন এরকম নবিশের মতন, শিক্ষানবিশের মতন আচরণ করলেন, সেটা আবার আপনাদেরকে বিচার করতে হবে। বিচারপতিরা অরিজিনাল অভিযোগপত্র জমা দিতে পারলেন না। দেবল ঘোষ অভিযোগকারীর যে অভিযোগপত্র ছিল এতেই বিচারকের ক্ষোভের মুখে বলেন সিবিআই তদন্তকারী অফিসার এবং সিবিআই আইনজীবী। সম্পূর্ণ নথি না নিয়ে আসার কারণে বিচারক তীব্র ভর্ৎসনা করলেন তাদের। তদন্তকারী অফিসারকে বললেন, আইনজীবীকে বললেন, সম্পূর্ণ নথি না নিয়েই আদালতে চলে এলেন নাচতে নাচতে। একটা বিচার পর্ব শুরু হচ্ছে, তার আপনাদের কাছে অভিযোগপত্রই নেই, আপনারা বিচার পর্ব ট্রায়াল শুরু করবেন? এরকম লজ্জার ইতিহাস সিবিআই এর ইতিহাসে আছে কিনা আমার জানা নেই। পশ্চিমবঙ্গে এসে সিবিআই এর কি হয়ে যায় সেটাও আমার জানা নেই। দিল্লির কর্তা ব্যক্তিদের কিন্তু এবার জবাবদিহি করতে হবে যে পশ্চিমবঙ্গে এসে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কি হয়ে যায়। সিবিআই তদন্তকারী অফিসারের তরফ থেকে বলা হয়, রেকর্ড নিশ্চয়ই অন্য কোর্টে আছে, একটু সময় দিন, খুঁজে দেখছি। বিচারপতি আরো খেপে যান এবং প্রশ্ন করেন, কেন মিথ্যা বলছেন? রেকর্ড নেই, অভিযোগপত্র নেই, তথ্য প্রমাণ কিচ্ছু নেই, কোনো নথি নেই, কাস্টোডিয়াল ট্রায়াল শুরু হয়েছে, এই ধরনের খামখেয়ালিপনা বরদাস্ত করা হবে না। আসল অভিযোগপত্র ছাড়াই কিভাবে বিচার প্রক্রিয়া শুরু হবে? আদালতে সেই প্রশ্ন তুললেন অভিযোগ পক্ষের আইনজীবীরা। এবার এই যে সিবিআই একটু ফাঁক ফোকর খুঁজে পেল, অভিযুক্ত যারা ছিল এই আশিস পান্ডে এবং সন্দীপ ঘোষ, তাদের আইনজীবীরা কিন্তু এবার বিচারককে চেপে ধরলেন যে আসল অভিযোগপত্র নেই, কোনো নথিপত্র নেই, আপনি ট্রায়াল শুরু করছেন, বিচার শুরু করছেন, বুঝতেই পারছেন সিবিআই এর হাতে কিছুই নেই। লুপহোলস। মামলার প্রথম দিন, প্রথম শুনানি, ট্রায়াল শুরু হচ্ছে, সিবিআই এক গাদা লুপহোলস তুলে দিল সন্দীপ ঘোষ, আশিস পান্ডের আইনজীবীদের হাতে। পরিষ্কার চোখের সামনে দেখতে পাচ্ছি। এখানেও কি দিল্লি থেকে সবুজ সংকেত আসেনি? বিজেপি নেতাদের কিন্তু এই নিয়ে জবাবদিহি করতে হবে যে সিবিআই এটা আরজি কর কাণ্ডে ঠিক কি করছে। অনেক জবাবদিহি করতে হবে বঙ্গ বিজেপির নেতাদের। বিচারক আজকে একেবারে তদন্তকারী অফিসারের কাজে গাফিলতি, আদালতকে সঠিকভাবে সহায়তা না করার জন্য তদন্তকারী অফিসার এবং সিবিআই আইনজীবীকে সতর্ক করেছেন। মামলাটা হচ্ছে আলিপুরের বিশেষ সিবিআই আদালতে, যেখানে 14 জুলাই দুর্নীতি মামলার চার্জ গঠন হয়েছে। আজকে 22 জুলাই বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, ট্রায়াল শুরু হলো। প্রথম দিনেই সিবিআই লেজে গোবরে। বিরোধী পক্ষের উকিল প্রথম দিনই আপার হ্যান্ড। এই আপার হ্যান্ড নেবার কারণ কি? সিবিআই এর আইনজীবী এবং তদন্তকারী অফিসার কোনো নথিপত্র না নিয়েই তারা চলে এসেছেন। বিচারক তদন্তকারী অফিসারদের বিরুদ্ধে বলেছেন কঠোর ব্যবস্থা নেওয়া হবে যদি পরের দিন এভাবে অপ্রস্তুত হয়ে, বিনা প্রস্তুতিতে, কোনো নথিপত্র ছাড়া, আসল অভিযোগপত্র ছাড়া আপনারা যদি আদালতে আসেন, আপনাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের ভুলগুলো করে থাকে সাধারণত শিক্ষানবিশ পুলিশিরা। সিবিআই দেশের বিখ্যাত একটা সংস্থা, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের অফিসাররা, তাদের আইনজীবীরা এরকম বালখিল্যের মতন ছেলে ভোলানো ভুল করবেন, বিশ্বাস করা যায় না, জানেন, বিশ্বাস হয় না যে সিবিআই এই ভুলগুলো করতে পারে। এগুলো জেনে শুনে ভুল করা। আরজি কর ধর্ষণ এবং হত্যাকাণ্ডে শুনেছি নাকি দিল্লির সবুজ সংকেত আসেনি। আরজি কর দুর্নীতিকাণ্ডেও কি দিল্লির সবুজ সংকেত এসে পৌঁছালো না? বাংলার মানুষ কিন্তু এগুলো দেখছে। তারা এই রাজ্যে পরিবর্তন চায়, কিন্তু এটা যদি পরিবর্তনের হাল হয় তাহলে বাংলার মানুষকে যথেষ্ট ধাক্কার মধ্যে পড়তে হবে। আপনারা দেখেছেন এই 5 জন সহ সন্দীপ ঘোষ, আশিস পান্ডে সহ 5 জনের বিরুদ্ধে 125 পাতার চার্জশিট প্রথমে আদালত গ্রহণ করেনি, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অনুমতি ছিল না। বহু টালবাহানার পর, কয়েক মাস পর অনুমতি মিলল, চার্জ গঠন হলো, আজকে ট্রায়াল শুরু হলো এবং এই সন্দীপ ঘোষ, আশিস পান্ডের বিরুদ্ধে কোটি কোটি টাকার চুরি দুর্নীতি করার অভিযোগ রয়েছে। যে সন্দীপ ঘোষকে আরজি কর কাণ্ডের পর, হইচই শুরু হওয়ার পর আরজি কর কেস থেকে বাঁচার জন্য আরজি কর হাসপাতাল থেকে এনআরএসে বদলি করে বাঁচার রাস্তা খুঁজেছিলেন স্বয়ং রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখন প্রমাণ হয়ে গেছিল এই সন্দীপ ঘোষ, আশিস পান্ডেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কত কাছের লোক। কি করেছেন সন্দীপ ঘোষ? সন্দীপ ঘোষের বিরুদ্ধে একটা অভিযোগ হয়েছে এবং সেই অভিযোগে দেখা যাচ্ছে 2020 সালের ডিসেম্বরে করোনা পরিস্থিতির মধ্যেই রাজ্য সরকার চিকিৎসকদের প্রশিক্ষণের জন্য স্কিল ল্যাব তৈরির সিদ্ধান্ত নিয়েছিলেন। ডায়মন্ড হারবার হাসপাতাল, ভাইপোর হাসপাতালে যে স্কিল ল্যাবটা তৈরি করতে লেগেছিল 61,47,294 টাকা। আরজি কর হাসপাতালে সন্দীপ ঘোষের বন্ধু একটি সংস্থা, সেই সংস্থাটির নাম হচ্ছে মা তারা ট্রেডার্স,
যাদেরকে দিয়ে সব টেন্ডার দেওয়া হয়, সেই মা তারা ট্রেডার্স এর সংস্থাটির মালিক বিপ্লব সিং, তারা ওই 61 লাখ টাকার কাজ করেছেন 2,97,36,000 টাকার দরপত্র দিয়ে। এই 2 কোটি টাকা কি শুধু সন্দীপ ঘোষের কাছে গেছে, নাকি তোলা মূল্যের ফান্ডেও জমা পড়েছে? এটা সিবিআই কে খুঁজে বের করার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। এবং সিবিআই প্রথম দিনের ট্রায়াল যেটা শুরু করলো, তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে কি তদন্ত তারা করেছে, কি শাস্তি তারা দেবে, আদৌ তারা কাউকে শাস্তি দিতে পারবে কিনা, সেটাও বড় প্রশ্নের মুখে পড়ে গেল প্রথম দিনেই। কারণ বিচারক নিজের পর্যবেক্ষণে বলছেন সিবিআই তদন্তকারী অফিসার এবং সিবিআই এর আইনজীবী কিচ্ছু করতে পারেননি, নথিপত্র না নিয়ে, ভুল অভিযোগপত্র না নিয়ে, কিচ্ছু না নিয়ে চলে এসছেন প্রথম দিনের বিচারে, প্রথম দিনের ট্রায়ালে। বেআইনি আর্থিক লেনদেনের হদিশ পাওয়া গিয়েছিল এই সন্দীপ ঘোষের কাছ থেকে। নিজেদের আত্মীয়দের, শ্বশুর বাড়ির আত্মীয়দের নামে একাধিক সম্পত্তি করেছে, দলিল উদ্ধার করেছে ইডি। হাসপাতালে ওষুধ সরবরাহ করেছে, সেই অ্যাকাউন্টের মাধ্যমে ঘুরপথে কোটি কোটি টাকা সাদা হয়েছে সন্দীপ ঘোষের অ্যাকাউন্টে, ইডি বার করেছে। কিন্তু এভাবে যদি আদালতে মামলা চলতে থাকে, তাহলে সেই মামলাটা যে কোথাও গিয়ে পৌঁছবে না, সেই মামলা করে বিচার করে আদৌ কাউকে শাস্তি দেওয়া যাবে না, সন্দীপ ঘোষ, আশিস পান্ডে, কাউকে যে শাস্তি দেওয়া যাবে না, এটা প্রথম দিনই সিবিআই প্রমাণ করে দিল। ভাবি এক হয় এক। কি ভাবছেন, সিবিআই এর হাতেও কি এই দুর্নীতিবাজদের আদৌ শাস্তি হবে? প্রথম দিন ওই যে বলে না, ইংরেজিতে একটা প্রবাদ আছে, মর্নিং শোজ দ্য ডে। সকাল দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। সিবিআই এর আজকে এই আরজিকর দুর্নীতিকাণ্ডের প্রথম দিনের শুনানি, প্রথম দিনের ট্রায়ালেই, প্রথম দিনের বিচার ব্যবস্থাতেই বুঝে গেলাম আমরা যে সিবিআই আদৌ এই কেসটাকে কোন দিকে নেওয়া যাবে। একেবারে যারা দুর্নীতিবাজ হিসেবে গ্রেপ্তার হয়েছেন, সেই আশিস পান্ডে এবং সন্দীপ ঘোষের একেবারে আইনজীবীদের হাতে ইস্যু তুলে দিচ্ছেন সিবিআই এর আইনজীবী এবং তদন্তকারী অফিসাররা। কি বলবেন আপনারা? কেন সিবিআই পশ্চিমবঙ্গে এলেই এমন মিয়ন ও নেতার মতন হয়ে যান বলুন তো? কেন সিবিআই নিজেদেরকে মূর্খ প্রমাণ করে, একেবারে বোকা প্রমাণ করে আমাদের রাজ্যে এসে? কেন বলুন তো? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এমন অনেক ঘটনাই, সেগুলো হয়তো আপনাদের মনের মতন হবে না, কিন্তু আমার মনের মতন হবে না বলে কোনো খবর চেপে রাখতে দেব না।